আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের সেই পরিচিত বইটার একেবারে মূল কিছু বিষয় নিয়ে কথা বলবো। চলুন বাংলা ভাষার একেবারে গোড়ার কথাগুলো সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, তাহলে আজ আমরা কি জানব? চলুন এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব ভাষা কি এই প্রশ্নটা দিয়ে। তারপর দেখব ভাষার নানা রকম রীতি, জানব আমাদের শব্দগুলো কোথা থেকে এসেছে, ব্যাকরণের আলোচনার মূল বিষয়গুলো কি, আর সবশেষে দেখব ভাষার সবচেয়ে ছোট একক মানে ধ্বনি আর বর্ণকে। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব, ভাষা কি, মানে যোগাযোগের সেই মূল ভিত্তিটা আসলে কি? আমরা তো সারাদিন কথা বলি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে ভাষা, এটা আসলে কি? এই বইটা ঠিক কি বলছে এ ব্যাপারে? বইটাতে কিন্তু এর একটা দারুণ আর খুব সহজ সংজ্ঞা দেওয়া আছে। বলা হচ্ছে, আমাদের বাকযন্ত্র মানে কথা বলার অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে আমরা যে অর্থপূর্ণ আওয়াজ তৈরি করি আর তার মাধ্যমে নিজেদের চিন্তা বা অনুভূতি প্রকাশ করি, সেটাই হলো ভাষা। সহজ কথায় মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে বের হওয়া অর্থপূর্ণ আওয়াজই ভাষা। তো ভাষার একটা সংজ্ঞা তো আমরা পেলাম। আচ্ছা, এবার দেখা যাক আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে ব্যাপারটা কেমন। কারণ বাংলা ভাষার কিন্তু বেশ কিছু আলাদা আলাদা স্টাইল বা রীতি আছে। আমাদের দ্বিতীয় পর্ব, বাংলা ভাষার রীতি, এর লেখ্য আর কথ্য রূপগুলো নিয়ে। দেখুন, বাংলা ভাষাকে আমরা মোটা দাগে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো লেখার ভাষা, আরেকটা হলো বলার ভাষা, মানে লেখ্য আর মৌখিক। এই দুটো ভাগের আবার কিছু উপবিভাগও আছে। এবার যদি লেখার ভাষার দিকে তাকাই, সেখানেও দুটো প্রধান ভাগ দেখতে পাব, সাধু আর চলিত। সাধু ভাষাটা হলো বেশ পুরনো, ফর্মাল, বইয়ের ভাষা বলতে পারেন। আর চলিত হলো যেটা আমরা এখন লিখি, যেটা আমাদের মুখের ভাষার অনেক কাছাকাছি। এই টেবিলটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, সাধু ভাষায় শব্দগুলো কেমন একটু লম্বা আর ভারী, তাই না? যেমন মস্তক চলিত ভাষায় হয়ে যাচ্ছে মাথা। আবার দেখুন সর্বনাম, তাহারা থেকে তারা, আর ক্রিয়াপদ তো আরও ছট, করিবেন থেকে সোজা করবেন। পরিবর্তনটা বেশ মজার। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, কোনো ভাষায় কিন্তু শূন্য থেকে তৈরি হয় না। সব ভাষারই একটা ইতিহাস থাকে। চলুন এবার আমরা একটু ডিটেকটিভের মতো খুঁজে দেখি আমাদের বাংলা ভাষার শব্দগুলো কোত্থেকে এলো। পর্ব ৩, শব্দের উৎস। ভাষাবিদরা বাংলা শব্দভাণ্ডারকে মূলত ৫টা বড় দলে ভাগ করেছেন। দেখুন, তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি আর বিদেশি। প্রথম তিনটেরই উৎস কিন্তু সংস্কৃত। বোঝাই যাচ্ছে সংস্কৃতর সঙ্গে বাংলার নাড়ির টান কতটা গভীর। আর বাকি দুটো হলো আমাদের নিজেদের মাটির শব্দ আর বিদেশ থেকে আসা শব্দ। এই কথাটা খুব সত্যি। রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কারণে বহু বিদেশি শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। মানে ইতিহাস বইয়ের পাতা ওল্টালে যেমন রাজারাজাদের কথা জানা যায়, তেমনি ভাষার শব্দভাণ্ডার ঘাটলে একটা জাতির পুরো ইতিহাসটাই যেন চোখের সামনে ভেসে ওঠে। যেমন ধরুন ফার্সি শব্দ। মোঘল আমলের দীর্ঘ শাসনে কত যে ফার্সি শব্দ আমাদের ভাষায় মিশে গেছে তার ইয়ত্তা নেই। আইন, তারিখ, দোকান, এগুলো ছাড়া তো আমরা এখন কথাই বলতে পারি না। এটা তো আরও মজার। সেই কবে পর্তুগিজরা এসেছিল ব্যবসা করতে, আর তাদের ভাষার কিছু শব্দ আমাদের রান্নাঘরে, আমাদের জীবনের সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। আনারস, চাবি, পাউরুটি, কে বলবে এগুলো বিদেশি শব্দ? আর ইংরেজি, সে তো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। অফিস, স্কুল, বক্স, হসপিটাল, এই শব্দগুলো এখন এতটাই বাংলা হয়ে গেছে যে আমরা আলাদা করে ভাবিও না। আচ্ছা, এই যে এত শব্দ, এত নিয়ম, এগুলোকে ভাষাবিদরা কিভাবে সাজিয়ে গুছিয়ে আলোচনা করেন? মানে এর কি কোনো কাঠামো আছে? অবশ্যই আছে। চতুর্থ পর্ব, ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণকে মূলত এই 4টে ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো ধ্বনিতত্ত্ব, মানে সাউন্ড বা আওয়াজ নিয়ে আলোচনা। তারপর রূপতত্ত্ব, যেখানে শব্দ আর তার গঠন নিয়ে কথা হয়। এরপর বাক্যতত্ত্ব, কিভাবে শব্দ জুড়ে বাক্য তৈরি হয়। আর সব শেষে অর্থতত্ত্ব, মানে বাক্যের অর্থ কি দাঁড়ালো সেটা নিয়ে বিশ্লেষণ। এবার আমরা একদম জুম ইন করে ভাষার সবচেয়ে ছোট মানে মৌলিক এককের দিকে যাব। সেগুলো কি? ধ্বনি আর বর্ণ। আমাদের শেষ পর্ব, ভাষার পরমাণু।
আমাদের পুরো বাংলা বর্ণমালা কিন্তু এই ৫০টা অক্ষরের উপর দাঁড়িয়ে আছে। আর তার মধ্যে দেখুন স্বরবর্ণ মাত্র ১১টা, কিন্তু ব্যঞ্জনবর্ণ ৩৯টা। মানে প্রায় ৭৮% হলো ব্যঞ্জনবর্ণ। বেশ অবাক করার মতো একটা তথ্য, তাই না? তো এই স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির মধ্যে আসল পার্থক্যটা কোথায়? ব্যাপারটা খুব সহজ। যখন আমরা স্বরধ্বনি উচ্চারণ করি, যেমন অ, আ, ই, তখন ফুসফুস থেকে আসা হাওয়াটা মুখে কোথাও ধাক্কা খায় না, সোজা বেরিয়ে আসে। কিন্তু ব্যঞ্জনধ্বনি যেমন ক, চ, ট, এগুলো বলার সময় বাতাসটা মুখের ভেতরে কোথাও না কোথাও ঠিকই বাধা পায়। তো ভাষার এই সব নিয়মকানুন জানার পর বাংলা ভাষাকে শোনার অভিজ্ঞতাটা কি একটু বদলে যায়? এই যে আমরা কথা বলছি, গান শুনছি, এর পেছনে যে এত সুন্দর একটা বিজ্ঞান, এত নিখুঁত একটা কাঠামো কাজ করছে, এটা জানাটা কিন্তু দারুণ একটা অনুভূতি। এটা শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়, নিজের ভাষাকে আরও গভীরভাবে ভালোবাসা আর সম্মান করার একটা উপায়ও বটে।